দেখো, যখন অপরাধীরা না জেনে যায় যে আমাদের কেউ কিছু করতে পারবে না, সরকারই আমাদের যে অভিযোগ উঠছে, সরকারই আমাদের আশ্রয় দেবে, প্রশ্রয় দেবে, তখন এই নৃশংসতাই ধরা পড়ে, প্রত্যেকটা ক্ষেত্রে নৃশংসতা। ঠিক এরকমই আমি যদি হাঁসখালির কথা একবার বলি, আপনাদের নিশ্চয়ই মনে আছে হাঁসখালি বিচার পাননি? বিচার পেয়েছেন কিন্তু অনেক পরে। 14 বছর বয়স ছিল শেষ যখন তার মা দেখেছেন। এখন শুধু সেই 14 বছর বয়স পর্যন্ত কিভাবে তার মেয়েকে বড় করে তুলেছেন সেইটা ভেবে ভেবে দিন কাটান। আজ যখন বারুইপুরের ঘটনার কথা শুনলেন যে পালাতে যাচ্ছিল, এনকাউন্টার করা হয়েছে, যাচ্ছিল, কি বলছেন তিনি শুনুন। ভালো করেছে, সঠিক বিচারটা হোক, যে মানুষের মায়ের কোল খালি করা, মুখ্যমন্ত্রী বিচারটা করুক, যেন তাদের এরকম মারে। গুলি করে মারাটাকে ঠিক বলছেন আপনি? ঠিকই করেছে, উপযুক্ত শাস্তি। যারা গণধর্ষণ করে আমার মেয়েকে মেরে ফেলেছে, তাদের মুখ্যমন্ত্রীর কাছে আমার এই আবেদন, যেন তাদের সকলকে ফাঁসি চাই। আমি সে বিচারে খুশি নাই। এখন নতুন মুখ্যমন্ত্রীর কাছে আমার এই আবেদন, আমার মেয়ের সঠিক বিচার চাই। আসলে বিচার ব্যবস্থা এমনই, সঠিক বিচার তখনই সম্ভব যদি প্রত্যেকটা তথ্য প্রমাণ পুলিশ এক জায়গায় করে সেই অনুযায়ী চার্জ ফ্রেম করে, তাহলেই বিচার দেওয়া সম্ভব, সাজা দেওয়া সম্ভব। কিন্তু এই যে কামদুনির কথা বলছিলাম, কামদুনিতে একরকম বিচার হলো, একরকমভাবে ফ্রেম করা হলো, শেষমেশ দেখা গেল পুলিশ এমন তথ্য প্রমাণ দিয়েছে যে সেই তথ্য প্রমাণে যারা যারা যুক্ত তারা খালাসও হয়ে যাচ্ছে। এটা তখনই সম্ভব যদি পুলিশ তার কাজ ঠিকমতো না করে। রত্নাদেবী, পুলিশ যে তার কাজ ঠিকমতো করেনি, এটা আপনার থেকে ভালো বোধহয় আর কেউ বলতে পারবে না। ওরা যে নমুনা সংগ্রহ করেছে তখনও ওরা মাস্ক পরেনি, গ্লাভস পরেনি, কোনো রকম প্রোটোকল না মেনেই সবকিছু করেছে। আচ্ছা, কি মনে হয় এটা কি ওরা ইচ্ছা করে করেছে? প্রোটোকল কি জানতেন না? যখন সুমিত রায় তফাদার আমার মেয়ের ভিপি ছিলেন, উনি কোর্টে দাঁড়িয়ে বলেছেন যে আমি দেখলাম 9:30টার সময় মোবাইলে টর্চ দিয়ে দেখলাম চোখ নড়ছে না, তো আমি বললাম ডেকে যে একটা কম্বল চাপা দিয়ে দাও। এটা উনি বুঝলেন না যে কম্বলটা চাপা দিয়ে দিলে তথ্য প্রমাণ নষ্ট হবে। একেবারে। এবং তার থেকে ভয়ানক যে উনি যখন প্রথম নাকি 9টার সময় শুনেছেন, কিন্তু শুনেছেনও অনেক আগে, তো 9টার সময় নাকি প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে ফোন করেছেন, সন্দীপ ঘোষ ফোনটা ধরেননি, তখন উনি মেসেজ লিখেছেন খুব আর্জেন্টলি আছে, তুমি ফোনটা ধরো। তখন ফোন করেছে, তো বলছেন এরকম এখানে একজন এরকম ঘটনা ঘটেছে। তো সন্দীপ ঘোষ তখন বলছেন মর্গে পাঠিয়ে দাও ডেড বডি। আমার মেয়ে তখন মৃত না জীবিত সেটাই হয়নি পরীক্ষা, অথচ উনি বলছেন ডেড বডি মর্গে পাঠিয়ে দাও। এবার মর্গে পাঠিয়ে দিচ্ছিল, সেই ছবিটাও আমাদের কাছে আছে। এখানে লাল কম্বলের উপর এখানে ওর নাম লিখে কাটাকুটি করা, ওকে নিয়ে চলেও যাচ্ছিল আমাদের কাছে খবর দেওয়ার আগে। আপনাদের সঙ্গে পুলিশের ব্যবহার কেমন ছিল সে সময়? সেইটা তো কি বলবো, সেটা সেদিন পুলিশ এত অ্যাক্টিভ কাজ করেছিল, ওই অ্যাক্টিভ কাজটা যদি আমার মেয়ের তদন্তের জন্য করতো তো অপরাধী সেদিনই ধরা পড়ে যেত সব। কিন্তু আমাদের মানে এত অত্যাচার করেছে, আমরা যখন ডেড বডি নিয়ে চলে গেল, আমাদের গাড়িটা আমার মেয়েরই গাড়ি ভাঙচুর করার চেষ্টা হয়েছিল। আমি তখন নিচে দাঁড়িয়ে বলেছিলাম আপনারা প্লিজ এটা করবেন না, আমার মেয়েটা চলে গেছে, গাড়িটা ওর ভীষণ প্রিয় ছিল, গাড়িটা ভাঙবেন না বললে ছেড়ে দিল। মানে আমাদের কত দ্রুততার সঙ্গে ওখান থেকে তাড়িয়ে দেবে। তো আমরা যখন মেয়ের ডেড বডি দেখতে না পেয়ে টালা থানায় চলে গেলাম। আমি ওর বাবা কাঁদছিল, আমি বললাম টালা থানায় চলো, টালা থানায় চলো। টালা থানায় গিয়ে আমরা পারিনি কিছু করতে, সেখানে এত পুলিশ ছিল আমরা কথাই বলতে পারিনি। ওর বাবা একটা কাগজে লিখেছিল যে আমরা সেকেন্ড পোস্টমর্টম চাই, ডেড বডি মর্গে রাখতে মানে প্রিজার্ভ করতে চাই, কিন্তু আমাদের কথা কেউ শোনেনি। আমাদের ড্রাইভারকে অন্য গাড়িতে তুলে নেওয়া হয়েছিল, আমাদের গাড়িতে লক করে রাখা হয়েছিল, এবং আরেকটু যদি ওখানে থাকতাম তাহলে আমাদেরও মারধর করা হতো। এবং এতে শেখরবাবু কার সব থেকে বড় ভূমিকা ছিল ওই এলাকায়? যে নামটা কখনো এখনো সামনে আসছে না,
যিনি হচ্ছেন অতীন ঘোষ, যিনি প্রাক্তন Deputy এমএলএ। Mayor। অতীন ঘোষ উনি ছিলেন মেইন কাণ্ডারি এই যে টোটাল পরিকল্পনা, এবং তৃণমূলের আমাদের নির্মল ঘোষ পানিহাটির এমএলএ, তৃণমূলের একটা নেক্সাস পুরো ব্যাপারটা কাজ করেছে। যিনি এখন চেয়ারম্যান হয়েছে সোমনাথ দে এবং আমার প্রতিবেশী সঞ্জীব মুখার্জি, এদের বিরাট ভূমিকা ছিল, তৃণমূলেরই ভূমিকা ছিল। মেইন কথা হচ্ছে এটাই। আজকে আমাদের বাড়ির সামনে এত পুলিশ ছিল, কোনো আজকে নেতা নামগুলো মন্ত্রী আমরা মারা সামনে গেলেও প্রকাশ্যে সবসময় বলতে অত পারছি পুলিশ থাকে না। সাহস করে, যেটা ঠিক। আজকেও জ্যোতিপ্রিয় মল্লিকের নামটা আজকে অনেক দিন বাদে কামদানি ব্যাপারে বলছে, কিন্তু আমরা এটা বলা যেত না। আর যে প্রথম 5 দিন এই তৃণমূল বাহিনী সকাল 6টা, আমরা ঘুম থেকে ওঠার আগে আমাদের পাহারা দেওয়া শুরু করতো, এবং রাত্রি 12টা পর্যন্ত যতক্ষণ আমরা না ঘুমাতাম আমাদের বাড়িতে পাহারা রাখতো আমাদের। মেয়েকে হারিয়েও তারপরেও এইরকম হ্যাঁ, এরকম আমার মেয়ের মৃতদেহের সামনেই ডিসি নর্থ তিনি গিয়ে ওর বাবাকে, সবে আমি মেয়ের ডেড বডি উপরে নিয়ে গেছে, আমরা বাড়ি গেছি, বাড়িতে তো ঢুকতেই পাচ্ছিলাম না, এত পুলিশ ছিল। তো ওর বাবাকে হাত ধরে আমি বলছি যে চলো মেয়েটাকে নিয়ে একটু বসি। ঠিক সেই মুহূর্তে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি এরা ডিসি নর্থকে ডেকে নিয়ে এসেছিল, আর একটু কোণার মধ্যে নিয়ে ওর বাবাকে এক বান্ডিল টাকা দিচ্ছিল। ওর বাবা বলেছিল এতে কি আছে, বলছে তখন এটা নিন আপনার কাজে লাগবে। তখন ওর বাবা বলেছিল আপনি যে আইপিএস লোগোটা লাগিয়েছেন এটাতে আপনি যতটা পরিশ্রম করেছেন তার থেকে অনেক বেশি পরিশ্রম করে আমার মেয়েটা এখানে এসেছিল, ওকে অপমান করবেন না। রাজনীতি নেতারা যাই করে তাই করে, সেটা না আমাদের বড় প্রশ্ন নয়। ঠিক। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যারা আইপিএস অফিসার, যারা শিক্ষিত একটা সমাজের, শপথ নেন তারা। যারা সমাজের একটা প্রথম শ্রেণীর নাগরিক, অনেক কষ্ট করে আইপিএস অফিসার হন, তারা কি করে একটা দুষ্কর্মের সঙ্গে যুক্ত হন। মিস্টার রাজীব কুমার নাম আজকে পৃথিবী বিখ্যাত, বিনীত গোয়েলের নাম আমাদের কামদিনী এবং রাজ্যকর কেসে একদম সারা পৃথিবীর লোক জানে দুষ্কর্মের জন্য। একটা আইপিএসের নাম লোকে জানবে, সে ভালো কাজ করবে সেই হিসাবে। আরেকটা নাম সবার সামনে আসছে না, সেটা হচ্ছে মুরলীধর শর্মা। আচ্ছা। এই ব্যক্তিটার নামটাও সামনে আসছে না। এই ব্যক্তিও কিন্তু এই ঘটনা আমাদের এই তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গে এবং আমার মেয়ের মৃত্যুকে ধামাচাপা দেওয়ার জন্যে মানে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে এই মুরলীধর শর্মা। একেও এর সম্বন্ধে আমাদের অনেক কমপ্লেন আছে, সেটা আমরা আদালতে বলবো। নিশ্চয়ই বিনীত গোয়েল সাসপেন্ড হয়ে আছেন, আরো 4 মাসের জন্য সাসপেন্ড হয়েছে। মুরলীধর শর্মাকেও এই আওতায় আনা। এই অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠান বলবো না, এটা খুব একটা নিজেদের অভিজ্ঞতার কথা বলছেন, মেয়েকে হারানোর কথা বলছেন তারা। এখানে স্টুডিওতে বসে যার যার নাম করছেন, এটা যেন চলে যায় প্রশাসনের কাছে, তাদের আশা করব বিরুদ্ধে যেন প্রশাসনের কাছে যাবে। কড়া পদক্ষেপ হয়, কারণ তদন্ত হয়। কারণ রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় যা যা হয়েছে, যারা লড়াই করেছেন, কামদুনি থেকে যিনি লড়াই করেছেন আমাদের সঙ্গে আছেন, মা বাবা দুজনে লড়াই করেছেন পানিহাটি থেকে আমাদের সঙ্গে আছেন, সবাই আজ বারুইপুরের ঘটনার পরে ভাবছেন যে এত দ্রুতই যদি প্রশাসন কাজ করতে পারে, এতদিন কেন হয়নি। মাটিগাড়ায় 3 মাস ধরে এক নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ করা হয়েছিল। তার মা কি বলছেন আজ বারুইপুরের ঘটনার পর শোনাবো। যেরকম আসার আগে সরকারে বলছিলেন দিনে ধরবো রাত্রি কাম তমাম, সেরকমে আজ করে দিলেন। সেই জন্য আমিও আশাবাদী হয়েছি, এখন আমার মেয়েও ন্যায় পাবে। মোহাম্মদ আব্বাস আজ পর্যন্ত জেলের ভাত খায়া সুস্থভাবে জেলে থাকতে পাবে না। শুধু 20 সাল সাজাতে হবে। শুভেন্দ্র স্যার, আপনি আমাকে একটু সময় দেন, আমি আপনার কাছে দেখা করতে চাই, আমি আমার কেস আপনার সাথে ডিসকাস করতে চাই। মোহাম্মদ আব্বাস, ওকে ফাঁসি লাগবে, ওর ছাড়া কিছু লাগবে না স্যার। ফাঁসি 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 স্যার, নাইলে কোনো অপরাধীর মনে ভয় থাকবে না। ওরের মেয়েকে মারবে আর নিষ্পিকির ভাবে ওরা ঘোরাচলা করবে। ফাঁসি শুধু নয়, এনকাউন্টারও শুধু নয়। অনেকে বলছেন এনকাউন্টার গুলি করে সকলের সামনে মারা উচিত ছিল। এতটাই ঘৃণা গত কয়েক বছর ধরে যা যা ঘটেছে, নির্যাতনের ঘটনা, সেই ঘটনাতে মানুষ বিরক্ত, মানুষ বীতশ্রদ্ধ, মানুষ ভয়ঙ্কর রেগে আছে, ক্ষোভে ফুঁসছে মানুষ। এইসব অপরাধী যারা 11 বছরের মেয়েকে ভয়ঙ্করভাবে বস্তায় বেঁধে রেখে ফেলে দেয় পুকুরে, তখনও প্রাণ ছিল, তখনও বেঁচে ছিল মেয়েটি। অভয়া নিহত, তাকেও ধর্ষণ করে খুন করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল। কামদুনির কিভাবে অত্যাচার করে
কিভাবে দেহাংশ একেবারে ছিঁড়ে ধর্ষণ করে খুন করা হয়েছিল ভাবা যায়? এই সব অপরাধীরা আরো মাত্রা বেড়েছে তাদের, কারণ সরকারের, তৎকালীন সরকারের থেকে কোনো রকম বিচার পাননি যারা ভিকটিম, তারা বিচার পাননি। বিচারের জন্য দরজায় দরজায় ঘুরেছেন, আদালতে আদালতে ঘুরেছেন, অফিসে অফিসে ঘুরেছেন, প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছেন, কিন্তু কিচ্ছু হয়নি। কারণ তৎকালীন মুখ্যমন্ত্রী, আমরা দেখাচ্ছিলাম গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে যে কি কি মন্তব্য করেছেন বিভিন্ন ধর্ষণ নিয়ে, সেইগুলো আমরা দেখেছি নিজেরা, আমরা শুনেছি। একবার ওই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনগুলো দেখাতে বলবো কি কি বলেছিলেন সেই সময়। আজকে এই ধৃত প্রভাস মণ্ডল, সেই ধৃত প্রভাস মণ্ডল এনকাউন্টার, পালানোর চেষ্টা করেছিল এই ধরনের ঘটনা ঘটার পরেও, তারপরে তাকে গুলি করা হলো, কারণ পুলিশ আত্মরক্ষার্থে গুলি করলো। এ দেখুন কাটোয়ায় ধর্ষণে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? ওই মহিলার পরিবার সিপিআইএম করত। কি বলেছিলেন দুর্গাপুরে ধর্ষণে? বিশেষ করে মেয়েদের এত রাতে বাইরে বেরোতে দেওয়া উচিত নয়। পার্ক স্ট্রিট গণধর্ষণ কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? সাজানো ঘটনা। সবাই বলেছেন এর আগে, তিনি তো মহিলা মুখ্যমন্ত্রী, তার কাছ থেকেই তো আশা করা গিয়েছিল সঠিক বিচার। আমরা আসবো একটা ছোট্ট ব্রেকের পর।